যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, বেশিরভাগই ধানের ক্ষেত। কোথাও ধান কাটা হবে, কোথাও বা কাটা হচ্ছে। আজ পূর্ণিমা, চাঁদ উঠবে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যের আবছায়াতে দূরের মাঠে লোকজন দেখা যাচ্ছে, সবাই মাঠে কাজ করছে। নবু ও শরৎরা কাস্তে দিয়ে আগাছা ঘাস কাটছে মন দিয়ে। তাদের থেকে কিছু দূরে আরো দু একজন আছে। হ্যারিকেনের আলোতে তাদের হাসি মুখগুলো দেখা যায়। ধান ক্ষেত থেকে মাত্র হাত বিশেক দূরে একটা কঞ্চি দিয়ে তৈরি মাচা। মাচায় প্রায় 70 বছরের এক রোগাটে বুড়ো বসে হুঁকো টানছে আর আকাশের দিকে দেখছে বারবার। বুড়ো লোকটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে কাজ থামিয়ে দিয়ে নবু বলে উঠল, এই দেখ দেখ ঘুমির মাঝিকে দেখ, বুড়োটা আবার মাচাটায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। শরৎও সেদিকে একবার দেখে নিয়ে একই স্বরে বলে উঠল, আরে তাকাস নিও বুড়োর দিকে। প্রতি মাসে পূর্ণিমা হওয়ার সময় হলে ওই হাড় ঝিরঝিরে বুড়োটা এখানে এসে বসে। তাকাস নিও ওনার দিকে। তুই তাকাচ্ছিস দেখলেই এখনই আবার সেই আষাঢ়ে গপ্প দেওয়া শুরু করবে। তা যা বলেছিস, কি যে হয় বুড়োর আকাশের চাঁদ দেখলেই যেন ওনার মাথার পোকা একেবারে নড়ে ওঠে। বাহ, বাহ, বাহ। গগন বুড়ো বোধহয় ওদের শেষ কথাটা শুনতে পেল। হুঁকো নামিয়ে হাঁক ছেড়ে বলে উঠল, এই, কি বলছিস রে আমার নামে? কি ভেবেছিস আমি কালা শুনতে পাই না? ওরে ওরে আকাশের দিকে দেখ, এদিকে এদিক পানে আয় দেখি সব তোরা। এই এই ওই শুরু হলো পাগলের পাগলামো। ও পূর্ণিমা আসলেই যে কিসের এত ভয়ও না আর কে জানে। চল দেখি তো কি বলছে, চল। শরৎ বিরক্ত হয়ে কাস্তেটা একদিকে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর দুজনে ঘাস মারিয়ে হেঁটে গেল মাচার দিকে। ওরা দুজন বুড়োর সামনে এসে দাঁড়াতেই গগন বুড়ো ওদেরকে দেখে একরকম ভয়ের স্বরে বলে উঠল, একই শুধু তোরা দুজন এলি? আরে ওদের ওটা আজ আজ রাতটা ভালো না। এই রাতের জন্যেই আমি আমার সারা জীবন ধরে অপেক্ষা করছি। ডাক ডাক ওদের সবাইকে এখানে। শরৎ আর নবু এ কথায় যেন বিরক্ত হলো। এই গগন বুড়ো পেশায় মাঝি হলেও পাগলাটে গোছের, কিন্তু খুব ভালো মনের মানুষ। টুকটাক কুনিনবিদ্যেও তার বেশ ভালো জানা আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি যে বলো ছাই কিছুই বুঝি না। ও গড়াই, এই পাঁচু, এই তোরা সব এদিকে আয় তো দেখি একবার। খুড়ো কি সব বলছে দেখ তো, কি বলছে শোন। মাঠের মধ্যে এদিক ওদিক যারা কাজ করছিল, ঘাসের মধ্যে থেকে তাদের মাথাগুলো উঁচু হতে দেখা গেল। পাঁচু আর গড়াই উঠেও দাঁড়ালো। কি বলছো গো? ও নবুদা, কি হলো? ওরে এইদিকে আয় তোরা। গগন খুড়ো দেখ কি বলছে, শুনে যা একবার। পাঁচু আর গড়াই মুখে বিরক্ত নিয়ে ঘাসের মধ্যে দিয়ে হন হন করে হেঁটে এলো ওদের দিকে। কি হয়েছে গো? ও খুড়ো, আবার তুমি পাগলামি শুরু করলে তো? আরে কতবার বলেছি সন্ধেবেলা হুঁকোয় সব ছাইপাশ পুড়ে খেও না, তা আমাদের কথা তুমি শুনলে তো? চপ বেটা, হ্যাঁ, দুদিনের ছোকরা, শুধু বক্কর আর বক্কর। কিছু বুঝিস তুই? এই বাতাসে বাতাসে কিরকম পচা মাছের গন্ধ পাচ্ছিস না তোরা? আর আকাশের চাঁদখানা দেখ দেখ, কেমন সবজে রং ধরছে তাতে। আজই আজই তারা আসবে। কথাটা কিন্তু সত্যি। গগন বুড়োর কথায় সবাই চাঁদের দিকে তাকিয়ে দেখল। সবুজ রঙের একটা ছোপ যেন ধরা পড়ছে চাঁদের ওপর। তাই তো রে, আকাশটা সত্যিই আজ কেমন অদ্ভুত লাগছে। কেন বল দেখিনি, কি ব্যাপার বলো তো খুড়ো? ওরে সব বলবো তোদের, আগে আমি যা বলছি জলদি তাই কর, নইলে নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। কি 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 করবো খুড়ো? কি 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 বলছো তুমি? কিছুই যে ছাই বুঝি না। আমাকে কয়েকতলা মাটি এনে দে, একটা গামছায় জড়িয়ে। তারপর বলছি, জলদি কর তোরা, জলদি। গগন মাঝির কথায় সবাই অবাক হলেও নবু আর পাঁচু মাঠের যেদিকে মাটির আল কাটা হয়েছে সেদিকে গেল মাটি আনতে। কয়েক মিনিটের মধ্যে কয়েক তাল মাটি এনে গগন মাঝির সামনে রাখলো ওরা। মাঝি তখনও আকাশের দিকে দেখছে আর বিড়বিড় করছে একভাবে। গগন মাঝি এরপর বিড়বিড় করতে করতেই নিজের হুঁকোর টিকে থেকে ছাই হাতে নিয়ে ফোঁ দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিল মাটির উপর। সবাই হতবাক হয়ে বুড়োর কাণ্ড কারখানা দেখছিল। গগন এবার ওদের দিকে তাকিয়ে পড়ল, এবার এবার এই মাটি গুঁড়ো গুঁড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দে ধান ক্ষেতগুলোয়, জলদি কর। মা গো, রক্ষে করো। নবু আর পাঁচুরা এই কথায় কোনো উত্তর না দিয়ে গগন বুড়ো যা বলছে তাই করতে লাগলো।
কয়েক মিনিটের মধ্যে মাটি ছড়িয়ে দিতে লাগলো সবাই মিলে ধান ক্ষেতের ওপর। তাদের এই কীর্তি করতে দেখে মাঠে কাজ করা অন্যান্য লোকও বেশ অবাক হলো। সবাই হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল। এই নবু, কি করছিস রে? কি ছড়াস রে মাঠে ওসব? আর বলিস কেন, গগন খুঁড়ো বললো। কি আর করা যাবে, গুণীন মানুষ। সত্যি যদি কোনো বিপদ আপদ হয়, তাই মন্তর পড়া মাটিটা ওই ছড়িয়ে দিচ্ছি একটু। তুই যেমন, তোদের ওই বুড়ো গুণিনও সমান। শোন, ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদের। জায়গায় এই চল, কাল ধান কাটার দিন সকাল সকাল চলে আসিস সব। যত সব পাগলের কাজ কারবার। ওরা বাদে সবাই এবার এক এক করে মাঠ ছেড়ে বাড়ির দিকে পা বাড়ালো। গগন বুড়ো এরকম পাগলামি আগেও করেছে, তাই কেউ বিশেষ মাথা ঘামালো না। নবুরা আবার গগন বুড়োর কাছে যেতেই দেখলো বুড়ো চোখ বুজে বসে আছে। খুড়ো, বলি হলোটা কি আজ তোমার? আর হঠাৎ মাটি ছড়াতেই বা বললে কেন? গগন বুড়ো চোখ খুলে তাকালো, মাঠের দিকে দেখে বলল, ওরা সব চলে গিয়ে ভালোই করেছে, তোরাও চলে যা। এরপর এখানে যা হবে তা দেখলে তোদের রাতের ঘুম সারা জীবনের মতো উড়ে যাবে। যা, পালা সব এখান দিয়ে। কি হেয়ালি করছো খুড়ো? কি হচ্ছে একটু খুলে বলো তো। দেখো, ফসলের কোনো ক্ষতি হলে গ্রামের কেউ আমাদের ছেড়ে কথা বলবে না। গগন বুড়ো মুখে কোনো কথা না বলে একটা তর্জনী তুলে দেখালো দূরের দিকে। সবাই সেদিকে তাকালো। মাঠের প্রান্তর যেখানে বিশাল বিশাল তাল গাছের সারির সাথে মিশেছে, সেখানে শুধু কালো জঙ্গলের সার। হঠাৎ তারা দেখল একদল কালো কালো ছায়া যেন জঙ্গলের আধার থেকে বেরোলো। এখান থেকে তাদের মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। কারা ওরা? এ গায়ের লোক নাকি গো? না, এ গায়ের লোক মনে হয় না। অতজন একসাথে জঙ্গলে কি করতে যাবে? তাদের কথার মাঝেই ছায়াগুলো ধান ক্ষেতের অনেক কাছে এসে পড়েছিল। সবাই এবার ওদের চেহারা দেখে কেঁপে উঠল। লম্বা ঠ্যাঙা দেহ সবকটার, আর সবার হাতেই ধান কাটার মতো কাস্তে এখান থেকেই চকচক করছে। ধকধকে চোখে ওরা এদের দেখছিল। ওরা 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 কি গো? ওরা ওরা কি মানুষ? কি ওগুলো? ওগুলো ওগুলো কি ওগুলো? ঘাবড়াসনি বাবারা, সব বলবো তোদের। ভয় নেই, ভয় নেই, আমি যতক্ষণ এখানে আছি ভয় নেই। গগন খুড়োর কথার মাঝে একটা ছায়া কুঁজো হয়ে কাস্তে উঁচিয়ে এগিয়ে গেল ধান ক্ষেতের দিকে। আর সাথে সাথে একটা বিদ্যুতের ঝটকানিতে যেন কাপড়ের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে গেল ছায়াটা। যা, চলে যা, সব চলে যা। আমি বেঁচে থাকা পর্যন্ত এই গ্রামের ফসলের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। যা যা, চলে যা। মূর্তিগুলো এ কথায় নড়ল না সেখান দিয়ে। ধকধকে চোখে দেখতে লাগলো মাচার দিকে। নবু আর পাঁচুরাও অবাক হয়ে দেখছিল ছায়ার দলটাকে। প্রবল স্নায়ুযুদ্ধ চলছে যেন দুপক্ষের মধ্যে। মাঝে আছে শুধু ধানের ফসল ভরা ক্ষেত আর গগন মাঝি। গগন মাঝি এবার দুহাত শূন্যে তুলে ধরল আর বিড়বিড় করে পড়ে চলল দুর্বোধ্য অজানা এক মন্ত্র। একটা একটা করে ছায়া ঠিক কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে যেতে লাগলো। চাঁদের ওপর থেকে সবুজ মেঘটাও যেন কেটে গেল এরপর ধীরে ধীরে। গগন মাঝিও এমন সময় জ্ঞান হারিয়ে ঝপ করে মাঠের ওপর আছড়ে পড়ল। চোখে মুখে জল দেবার পর গগন মাঝির জ্ঞান ধীরে ধীরে ফিরে এসেছে। মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। বাতাসে কুমোট পচা গন্ধটাও নেই এখন। খুড়ো, ও খুড়ো, আরে এখন কেমন লাগছে? ও খুড়ো। মাচার ওপরে শুয়ে দিয়েছিল ওরা গগন মাঝিকে। সে খুব ধীরে ধীরে উঠে বসল। হ্যাঁ, এখন ভালো লাগছে। ওহ, বয়স হয়েছে তো। ওহ, আর সত্যি বলতে কি বলতো, আমি কখনো ভাবিনি এদের মুখোমুখি আমাকে আবার কখনো হতে হবে। সবাই অবাক চোখে ওর মুখ দেখছিল। নবই সাহস করে আবার বলল, ও ওরা কি ছিল খুড়ো? আমরা 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 তো কিছুই বুঝতে পারছি না। আর 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 ওরা আমাদের ফসলের উপর হামলা করতেই বা যাচ্ছিল কেন? সব বলছি, সব। বস তোরা, আর ভয় নেই, ওরা এখন আর ফিরবে না। বস। গগন বুড়ো এ কথা বলে ঘটির বাকি জলটা ঢকঢক করে গলায় ঢেলে দিল। ওরা সব ভয়ে ভয়ে এদিক ওদিক দেখছিল। মনে হচ্ছে যেন দূরের আঁধার থেকে এখনো কারা ওদের দেখছে। শোন,
বলি তোদের সবটা, তোদের জেনে রাখা দরকার। এই ক্ষীরপুরি গ্রামের বাতাসে কি ভয়ানক অভিশাপ মিশে আছে, জেনে রাখ তোরা। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন এই ক্ষীরপুলি গ্রাম সবে পত্তন হচ্ছে। আমাদের পাশের বড় গ্রাম মানে পদ্মাহাটি তখন বেশ বর্ধিষ্ণু গাঁ। তা সেই পদ্মাহাটি গ্রামে বাস করতেন জমিদার অক্ষয় লাল লাহিড়ী। তার মতো কুটিল আর অত্যাচারী জমিদার সেই সময় এই এলাকায় আর দুটি ছিল না। প্রজাদের ওপর নিপীড়ন থেকে শুরু করে বেশি পরিমাণে খাজনা আদায় সব তিনি করতেন। আর তার এই কাজে তাকে সাহায্য করত তার বিশাল এক লেঠেল বাহিনী। আশেপাশের গ্রাম থেকে সব লেঠেলরা এই জমিদারের হয়ে কুকীর্তিগুলো সারত। আমি যে সময়ের কথা বলছি সে বছর হঠাৎ খরা দেখা দিল এই ক্ষীরপুলিতে। মাঠে ঘাটে ফসল চাওয়া হয়েছিল, তাতে জমিদারের খাজনা মেটানো সম্ভব ছিল না। আমাদের নিজেদেরই দুবেলা দুমুঠো ভাত জুটছিল অতি কষ্টে। তা এমনই একদিন তীব্র গরমে জমিদারের কাছারিতে গ্রামের মাতব্বর চাষিদের ডাক পড়ল। তার মধ্যে আমার বাবাও ছিলেন। আমিও গিয়েছিলাম তেনার সাথে। জমিদার বাবু, এই ক্ষীরপুলি গ্রামের সবাই আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আপনি আমাদের রক্ষাকর্তা, যদি একটু দয়া করে শুনতেন। শোনো, খাজনা মুকুবের কথা যদি বলো তবে কোনো সুবিধা হবে না, কিন্তু বুঝেছ? তোদের খাজনা মুকুব করলে আমি সরকার বাহাদুরের ঘরে আমার খাজনা জমা দেবো কি করে? অত বাগা চাষার দল, আর ধান তো মাঠে হয়েছে, আবার খাজনা মুকুবের কথা বলিস কোন মুখে? হ্যাঁ, কিন্তু হুজুর, খরা হলো যে এবার, বৃষ্টির কোনো চিহ্ন নেই। মাঠের ওই কটা ধান তাও যদি আপনি খাজনা বলে নিয়ে নেন, তাহলে তাহলে ছেলেপুলে নিয়ে যে আমরা না খেয়ে মরবো। চপ, আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এই বলো, আজ রাতের মধ্যেই এই শালাদের জমির সব ধান সব ফসল আমার গোলায় তুলবি, আর যদি কেউ বেগরবাই করে তো মেরে হাড় গুঁড়ো করে দিবি, বুঝেছিস? না খেয়ে কি করে ওদের এত তেজ বজায় থাকে আমিও দেখতে চাই। বল্লভ ছিল সেই জমিদারের লাঠিয়ালদের সর্দার। জমিদারের আদেশেই এই লাঠিয়ালরা কত মানুষের ঘর পুড়িয়েছে, আর খুন যে কত করেছে তার তো কোনো লেখাজোখা নেই। ঠিক আছে জমিদার বাবু, আপনার হুকুম আমরা জান দিয়ে পালন করব। আজ রাতের মধ্যেই ওদের সব ধান আপনার গোলায় উঠবে। বেশ বেশ, এবার তোরা সব ভাগ এখান থেকে। এই বালক, ভাগা এদের এখান থেকে। জমিদারের আদেশে সেদিন লাঠিয়ালের দল আমাদের একরকম মারতে মারতেই বের করে দিয়েছিল কাছারি থেকে। সেদিন বাবা আর অন্যান্য চাষিদের চোখে দেখেছিলাম শুধু চরম ক্রোধ আর ঘৃণা। সন্ধ্যের আধার নামার পর গ্রামের বটতলায় আমার বাবা আর অন্যান্য চাষিরা বসালো তাদের এক গোপন সভা। সবাই সেখানে নিজেদের মতামত দিচ্ছিল। কি করা যায় বলো তো হরগুলি? আজ রাতে যদি লাঠিয়ালের দলকে আটকানো না যায়, তবে আমাদের মাঠের ফসলের একটা দানাও অবশিষ্ট থাকবে না যে। গায়ে চড়ে যে ওদের আটকাবো সে শক্তি আমাদের দেহে নেই। চোখের সামনে এই অন্যায় দেখতে হবে। হে ভগবান, তুমি রক্ষা করো। চাষিদের এই হাহাকারে বাবার যেন রোগ চেপে গেল। আমার বাবাও সেকালের নাম করা গুণিন ছিলেন, কিন্তু কিছু চাষের জমি আমাদেরও ছিল। শোনো তোমরা, একটা কাজ করা যায়। আমি একটা বুদ্ধি ভেবেছি, কিন্তু তাতে তোমরা রাজি হবে কিনা জানি না, কারণ এ কাজে ভীষণ ঝুঁকি। এই দুঃসময়ে নিজেদের মাঠের ফসল বাঁচাতে আমরা আমরা দরকার পড়লে মানুষ খুন করতেও রাজি। তুমি বলো, কি 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 বুদ্ধি বের করেছো? আমার বাবার চোখে সেদিন আমি দেখেছিলাম এক আকাশ ঘৃণা আর রাগ। সেদিন রাতেই যে ঘটনা ঘটল তাতে এই গ্রামের ওপর ছড়িয়ে পড়ল করাল এক অভিশাপ। রাত নামল। সেদিনও ছিল এমন এক পূর্ণিমা। আকাশে চাঁদ ছিল গোল থালার মতো। জমিদার বাড়ির থেকে কিছু দূরে ছিল বিশাল একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরেই নিজেদের জমায়েত করত লেঠেলরা। জমিদার বাড়ির ভেতর মদ মাংস কোনো কিছু ভক্ষণ করা নিষিদ্ধ ছিল, তাই লেঠেলরা এই ঘরে জমায়েত হতো। সেদিনও ঘরের মধ্যে মাংস আর সুরার ফোয়ারা ছড়াচ্ছিল বল্লভদের দলটা। এরপরেই তারা হামলা চালাতে যাবে ধান ক্ষেতগুলোর ওপর। হঠাৎ কুঁড়ে ঘরটার দরজার মুখেই জ্বলে উঠল আগুন। কয়েক মুহূর্তের মধ্যে গোটা বাড়িটাতে আগুন ছড়িয়ে পড়ল।
চিৎকারের সাথে সাথে বাতাসে আর্তনাদ মিশে যেতে লাগলো। পল্লবদের দলটা দরজায় আগুন দেখে বেরোতেও পারল না করে কারখানা থেকে। আগুনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল হরগুনিন আর দু একজন চাষি, তাদের হাতে মশাল। আগুনের ছাঁচে তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে সবার চোখে রাগ আর ঘৃণা। কাজটা কি ঠিক হলো হরগুনিন? শোনো ভানুদা, নিজেদের চাষের ফসল বাঁচাতে আমাদের এটাই করণীয় ছিল। আর এরা তো কেউ ভালো মানুষ ছিল না, সবকটাই ছিল খুনি আর ঠ্যাঙাড়ে। এদের না মারলে আমরা আমরা যে না খেয়ে মরতাম। কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার হরগুনিন? কি কি ভাবছো? এরা সব নিজেদের শেষ কাজ অসমাপ্ত রেখে মরল। এরা ফিরে আসবে, ফিরে আসবেই। হে মা কালী, আজ রাতটা রক্ষে করো। সবাই অপলক চোখে চেয়ে দেখছিল ঘরটাকে পুড়ে যেতে। ঘরের ভেতরে যারা ছিল তারাও ততক্ষণে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। সবার মনেই হরগুনিনের কথায় এবার ভয় জমা হতে লাগলো। তখন অনেক রাত হয়েছে। এই বিশাল ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হাওয়া। ধান গাছগুলোর মাথা দুলছে বাতাসে। আমি, আমার বাপ হরগুনিন আর গ্রামের আরো বেশ কিছু চাষিরা সবাই সেদিন পাহারা দিতে লাগলাম আমাদের চাষের ক্ষেত। সবারই মন ভয় একেবারে বুঝে আছে। গুনিন, কি মনে হয় কি হতে পারে? জানি না গো, আমার মন শুধু খুঁতখুত করছে। এতগুলো লোককে পুড়িয়ে মারলাম, কি যে হবে। ওরা সবাই এসবই আলোচনা করছিল, কিন্তু তার মধ্যে হঠাৎ একটা আজব ঘটনা আমি দেখলাম। আকাশের চাঁদটা কেমন যেন সবজে রং ধারণ করেছে, যেন গাঢ় সবুজ মেঘ আকাশটাকে ঢেকে দিচ্ছে ধীরে ধীরে। গুনিন, ওই দেখো, ওরা ওরা বংশী কাকার কথায় সবাই জঙ্গলের কালো কালো গাছের দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক কাণ্ড। দেখলাম জঙ্গলের সীমানায় কালো কালো ছায়ার দল, তাদের হাতে ধরা সাদা কাস্তে। চোখগুলো দেখে মনে হচ্ছে তার থেকে যেন ঘৃণা ঝরে পড়ছে। আমার বাবা ওদের দেখেই হাতে তুলে নিল একতলা মাটি, তারপর বিড়বিড় করে মন্তর পড়তে লাগলো। আকাশে বিদ্যুতের চমক দেখা দিল এদিক ওদিক। গুনিন, জলদি করো গুনিন, ওরা ওরা প্রায় আমাদের কাছে এসে পড়েছে। ছায়ার দল সত্যি কয়েক মুহূর্তের মধ্যে আমাদের প্রায় কাছে এসে পড়েছিল। ফসল কাটার আগে হয়তো এই সদ্য মৃত প্রেতের দল আমাদেরই সেদিন কচু কাটা করত। এমন সময় আমার বাবা দু হাতের মাটি ছড়িয়ে দিতে লাগলো বাতাসে, আর প্রবল তীব্র স্বরে বলে যেতে লাগলো এক কোনো অজানা মন্ত্র। আর সাথে সাথেই ছায়াগুলো এক এক করে কাপড়ের মতো ছিঁড়ে বাতাসে মিশে যেতে লাগলো। এরপর ধীরে ধীরে বাতাস থামলো, পরিবেশ আবার স্বাভাবিক হয়ে এলো। হরগুনিন ধপ করে বসে পড়ল মাটিতে, আকাশের দিকে মুখ তুলে বলল, শোনো, এই ব্যাপারখানার এখানেই শেষ হবে না। এই অতৃপ্ত প্রেতের দল আবার হয়তো সময়ের চাকা ঘুরলে ফিরে আসবে। এই গ্রামের বাতাসে অভিশাপ হয়ে থেকে যাবে এরা। আমি সেটা বুঝতে পারছি গো। একই অভিশাপ আমরা ছড়িয়ে দিলাম ক্ষীরপুরীর ওপর। হে ভগবান, তুমি রক্ষা করো। ওদের আমরা হত্যা না করলে আমাদের সব ফসল ওরা কেটে নিয়ে যেত, আর ছেলে পুলে নিয়ে এবার দুর্ভিক্ষে মরতে হতো আমাদের। তোমরা চিন্তা করো না, আমার অবর্তমানে আমার এই ছেলে রক্ষা করবে এই গ্রামকে, এই ফসলের জমিকে। আমি সে বিদ্যে ওকে দিয়ে যাব। এ কথা বলে আমার বাপ আমার মুখের দিকে তাকালো। আমি সেই থেকে আজ অবধি শুধু প্রতীক্ষাই করে গেছি ওরা আবার কবে আসবে বলে। অপেক্ষা করতে করতে এই বুড়ো বয়সে আবার ওদের দেখা পেলাম আমি। ওরা ওরা এই গ্রামের মধ্যে মিশে থাকা এক অভিশাপ, অভিশাপ। ও খুড়ো, এরপর যদি কখনো ওরা ফিরে আসে, আমরা আমরা কি করবো তাহলে? কি করবো খুড়ো আমরা? ভয় পাস না নবু পাঁচু তোরা। আমি যতদিন বেঁচে আছি প্রাণ দিয়ে আটকাবো ওদের। আর আমার মৃত্যুর আগে তোদের সবাইকে শিখিয়ে দেবো আমার এই গুণিন বিদ্যে। ভয় পাস না, রাত হচ্ছে, সব বাড়ি যায় এবার। কাল ফসল তোলার দিন, খুশির দিন। যা যা যা, সব বাড়ি যা। সবাই অবাক হয়ে দেখছিল গগন মাঝিকে। এই বুড়োটাকে সবাই পাগল ভাবলেও এখন তারা বুঝল সে কত বড় রক্ষাকর্তা তাদের। আকাশের চাঁদটাও যেন তাদের এই ভাবনায় সায় দিল।
শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না।